বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আসলে শুভ সন্ধ্যা বলাটাও ঠিক হবে না, বেশ রাত হয়ে গিয়েছে। আজকে আমরা গতকালকেই আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার একটু ব্যস্ততা রয়েছে, আপনাদের সাথে হয়তো ঠিক এইভাবে অত দীর্ঘ সময় নিয়ে হয়তো কথা বলার সুযোগ হবে না। তো সেই জায়গাটাতে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে আজকে ভিডিওটি দিতে আপনাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে এই মুহূর্তে কেউ আমরা স্বাভাবিক নেই। মার্কেটে ডাউন ট্রেন্ড এবং যেভাবে প্রত্যেকটি স্টকের প্রাইস কমে যাচ্ছে, সেক্ষেত্রে বিনিয়োগকারী ভাই যারা আমরা মার্কেটে ভাই বোন যারা মার্কেটে রয়েছি সবারই কপালে একটা চিন্তার ভাঁজ রয়েছে এবং সেটা থাকাটাও স্বাভাবিক। আশা করি আমরা এই সময়টা খুব 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 তাড়াতাড়ি শেষ করব এবং সেটা আমরা চার্ট দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আমরা আসলে কখন এবং কবে নাগাদ এই এই ধ্বংসাত্মক মার্কেট থেকে একটা ভালো মার্কেটে যেতে পারবো। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে দেখছেন, আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রতিনিয়ত আমাকে শুনে থাকেন, আমার সাথে বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন, কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি লিখে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জানাবেন অবশ্যই। পাশাপাশি যারা ওয়াচ লিস্ট নিয়েছেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, পোর্টফোলিও ম্যানেজমেন্টে যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সংযুক্ত রয়েছেন, তারাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের স্টক সম্পর্কে অ্যানালাইসিস করার জন্য। এবং আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সাথে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে অনেকেই আমাকে ফোন দিয়েছেন, অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকের স্টক সম্পর্কে জানানো হয়েছে, অনেকের পোর্টফোলিও সম্পর্কে জিজ্ঞাসা ছিল, সেগুলোও জানা হচ্ছে। আবার অনেকের ফোন আমি ধরতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সংখ্যাটাও নিখাত কম নয়, প্রায় 13-14 জনের মতো ফোন আমি কিন্তু আজকে ধরতে পারিনি। তো সে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আসলে খুব ব্যস্ত সময় পার করছি। তো আমরা মার্কেটের আজকে টার্নওভারটা নিয়ে প্রথমে কথা বলবো। আমরা গত দিনের তুলনায় টার্নওভারটা 787 কোটি টাকার যে টার্নওভারটি ছিল বা তার যে আমরা যে টার্নওভারটি দেখেছিলাম, সেখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু মার্কেটের টার্নওভারটি উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। আমরা এই জায়গাটাতে মার্কেটের মানে স্বস্তির জায়গাটা যে 787 কোটি টাকার বিপরীতে 611 কোটি টাকা লেনদেন হচ্ছে, অর্থাৎ 87 সাথে আমরা যদি 611 করি, 1 আর 7 এদিকে হচ্ছে 6 এবং 9 এবং এই যে 7 আর 6 এর একে 7, তার মানে 176 কোটি টাকা, 100 হ্যাঁ 176 কোটি টাকার লেনদেন আজকে কিন্তু কম হয়েছে। গত 3 দিন ধরে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, বাট উল্লেখযোগ্য হারে মার্কেটের টার্নওভারটি কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। বাট আজকে দেখেন মার্কেটের সেই সেম জায়গায় কিন্তু টার্নওভারটি কমে এসেছে এবং সেটি একেবারে বড় পরিসরে 176 পয়েন্ট মার্কেটের টার্নওভার আজকে কম হয়েছে। তো এই জায়গাটা আমরা পরে চার্ট বিশ্লেষণের সময় আপনাদেরকে ব্যাখ্যা করব। আপ ট্রেন্ড স্টকের সঙ্গে খুবই কম, 105টি স্টক ছিল, আর ডাউন ট্রেন্ডে ছিল 221টি এবং আনচেঞ্জ ছিল 23টি স্টক। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলছিলাম, আমরা ইন্স্যুরেন্স সেক্টরের নিউজ দেখেছিলাম, ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টও দেখেছিলাম। সেই জায়গাতে আমাদের ইন্স্যুরেন্সের তেমন কোনো স্টক নেই, বাট আমরা কিন্তু আমাদের আলোচনার দুইটা স্টক কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সিভিও এবং আমাদের সিমটেক্স, যেটি আমরা চ্যানেলে আলোচনা করেছি একাধিকবার। রিসেন্টেও যদি আমরা 1 সপ্তাহের আলোচনা শুনি তাহলে আমরা সিমটেক্স এবং 2-3 দিনের আলোচনাও যদি শুনি তাহলে আমরা সেখানে সিভিও পাবো। তো এই দুইটি স্টক আমরা দেখেছি আজকে আপ ট্রেন্ডে এবং মার্কেটকে গতিশীল করা বা মার্কেটকে উত্থানে নিয়ে যাওয়ার জন্য যে কয়েকটা চেষ্টা ছিল আজকে, সেখানে আমরা দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভূমিকা ছিল এবং আমরা সেক্টর বাই অ্যানালিস্ট যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরে আজকে একটা ভালো মুভমেন্ট ছিল, গত দিনেও ছিল। টেক্সটাইল সেক্টরটা আজকে উঠে এসেছে, বাট আজকে লাইভ সেক্টরটা কিন্তু ডাউনে চলে গিয়েছে। মাত্র একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, 14টি স্টকের কারেকশন জোন ছিল। একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও কারেকশন হয়েছে বেশ ভালো, ব্যাংক কারেকশনে গেছে এবং আজকে
মার্কেট পতনে এবং মার্কেটের যে ইন্ডেক্স ডাউন, আমি একটা সময় আমার অনেক মেম্বারদেরকে বলেছিলাম যে ফ্রি ফল হচ্ছে, এবং এই ফ্রি ফলের পিছনে ব্যাংকিং সেক্টর একটা বিশাল ভূমিকা ছিল। আপনারা যদি ব্যাংকিং সেক্টরের স্টকগুলো দেখেন তাহলে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারবো বা মার্কেট সম্পর্কে বোঝেন। আমরা ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি মাত্র 24টি স্টক, মানে 24টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, ইকুয়াল ছিল 8টি, এবং আপ ট্রেন্ডে ছিল মাত্র 4টি স্টক, এবং সেম 31টি স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টরের ডাউন ট্রেন্ডে ছিল, ইকুয়াল ছিল 4টি, এবং 7টি স্টক আপ ট্রেন্ডে ছিল। আমরা একটু চার্ট নিয়ে একটু কথা বলি। চার্ট নিয়ে কথা বলে সরাসরি আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সে সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক থাকে সেটি নিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আমার সাথে যারা ওয়াচলিস্ট নিয়ে যেতে চান বা ওয়াচলিস্ট নিয়ে ব্যবসায় থাকতে চান, বিশেষ করে এই খারাপ মার্কেটে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ওয়াচলিস্ট নেবেন, কারণ ওয়াচলিস্ট নিলে আমি আপনাকে কালকে বাই করতে বলবো, ব্যাপারটা এরকম না। যারা নিয়েছেন তারা অবশ্যই এটি কমেন্ট সেকশনে একটু লিখে জানাতে পারেন আপনারা আসলে কেমন আছেন। আমি তো কাউকে ফোর্স করে বলবো না যে আপনারা কমেন্টস করেন বাই করেন। তো আমরা কিন্তু সবসময় মার্কেটের পূর্বাভাস আমাদের বিনিয়োগকারীদেরকে দিয়ে থাকি, যারা আমাদের কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়ে থাকেন সামান্য অনারিয়ামের মাধ্যমে। কারণ এই মার্কেটে ভুল করে আপনি যদি এন্ট্রি নিয়ে ফেলেন এবং কোয়ান্টিটি যদি অনেক বেশি হয়ে যায় এবং ডাউন ট্রেন্ড থাকে স্টকে, তাহলে কিন্তু বের হতে অনেক সময় লেগে যাবে। সুতরাং আপনাদের উচিত হবে যে মার্কেটের যেই মুভমেন্ট সেটি অনুধাবন করা, বুঝতে পারা, তাহলে আপনি মার্কেটে খুব সহজেই এন্ট্রি জোনটা খুঁজে বের করতে পারবেন এবং সেল করে প্রফিটটা নিতে পারবেন। আমি আজকে যদি আমার বিনিয়োগকারী যে সকল ভাই বোনেরা রয়েছেন, আমার সাথে বিশেষ করে যারা রয়েছেন, তাদের যদি দু চারটা উদাহরণ দিই তাহলে একটু মনে হয় খারাপ হয় না। আমি দেখলাম যে দিনের শুরুতে আমি গতকালকে যে ওয়াচ লিস্টগুলো দেওয়া ছিল, আমি দেখলাম যে একটু দিনের শুরুতে মার্কেটে যখন গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, প্রাইস অ্যাকশন শুরু হয়ে গেল, আমি এতবার বলা সত্ত্বেও অনেকের বলছিলাম যে বাই করার সময় অবশ্যই আমাকে জানিয়ে করবেন। ওনারা বাই করে আমাকে বলছে যে ভাই এই দামে বাই করে ফেলবে, বাই করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বললাম যে ভাই আপনাদের তো আমি এখন বাই করতে বলি নাই, আমি তো আমাকে জিজ্ঞেস করে তখন কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে ভাই আসলে বুঝতে পারিনি, মনে ছিল না। তো এই যে জোনটা আমি কি গতকালকেও আলোচনায় বলেছিলাম যে মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকবে এবং সেটা সম্ভাবনাটা অনেক বেশি। সুতরাং বাইটা করার সময় এত তাড়াহুড়া করার কি দরকার? বাই যদি আপনি সঠিক জায়গায় না করতে পারেন, আপনার একটু ভুল হবেই, ব্যবসায় করতে গেলে ভুল হয়, একটু ভুল থাকবে, কিন্তু তারপরে যদি আপনি অতিরিক্ত মাত্রায় ভুল করে ফেলেন তাহলে সেই ভুল থেকে কিন্তু আপনি বের হতে পারবেন না। সুতরাং আপনার উচিত হবে যে অবশ্যই বাই করার সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়া। তো আমরা যারা আমাদের কাছ থেকে যারা ওয়াচ লিস্ট নিয়ে থাকেন বা আমাদের সাথে যারা ব্যবসা করেন, তারা কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকেন এবং সেটা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে দেয়া হয়। এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট 1 মাসের জন্য এটাও আমরা দিয়ে থাকি, বাই সেলে সহযোগিতা করে থাকি, বিভিন্ন সংবাদ দিয়ে আপনাদেরকে সহযোগিতা, আপনারা যখন নক করেন আপনাদের রেসপন্স করার চেষ্টা করা হয়। তো আশা করি আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আর এখানে থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড, আচ্ছা সব থেকে মজার বিষয় আজকে কিন্তু মার্কেটে দেখেন সাপোর্টে নিয়েছে, একদম সুন্দর যে সাপোর্টটি নিয়েছে, এই সাপোর্ট, এবং একই সঙ্গে আলোচনা শুরুতে টার্ন ওভারের কথা বলেছিলাম, আমি বলছিলাম যে আমি আবার যখন চার্ট আলোচনা করব তখন আলোচনা করব। তো এটা আমাদেরকে মনে রেখেই করতে হয়। তো এই জায়গাটা দেখেন, আগামীকালকে মার্কেট এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে রে ভাই, এই সাপোর্টটা যদি, এবং এই জায়গার যে সাপোর্টটি রয়েছে বললাম 5300, এই জায়গাটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু মার্কেট 5200 চলে আসবে একবার, মানে মানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আহ, কথা আপনাদের বলে দিচ্ছি। তো এই জায়গাগুলোতে ঠিক সেভাবে অবজার্ভ করবেন। এখন আমাদের মামুরা কি চাচ্ছেন আসলে এটা বলা মুশকিল। তবে আপনি যদি দেখেন এখানে আমরা যখন বাই সেল সিগন্যালে ছিলাম, তারপরে আবার আমরা বাই সিগন্যালের প্রবেশ করলাম, এখানে আবার সেল সিগন্যালে ছিলাম, দেখেন এই জায়গাটা যখনই ধূসর হয় তারপরে আবার এখানে কিন্তু দেখেন আবারও বেড়ে গিয়েছে। আপনার হিস্টোগ্রামের বার গাঢ় হয়ে লাল হয়েছে বেশি,
কারণ এখান থেকে ধূসর হয়ে কিন্তু গ্রিনটা শুরু হবে। তো এই জায়গাটাতে আমরা মার্কেটে আগামী দিন খুব খুব করে বলবো যে এটা ভালো সম্ভাবনা রয়েছে। ইনসাইডার ডাউন ট্রেন্ড থাকলে আমরা দেখেছি অনেকবার মার্কেটের আপ ট্রেন্ড হয়। আপনি যদি এর প্রমাণ চান এইখানে দেখেন আপ ট্রেন্ড হয়েছে। এইখানে দেখেন ইনসাইডার ডাউন ট্রেন্ড, এখানে দেখেন কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে। এইখানে দেখেন ইনসাইডারের চমৎকার ডাউন ট্রেন্ড অ্যাট দ্য সেম ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড। তো আপনি যদি লাইভ সার্কেলে আরও দেখেন তাহলে আপনি অনেক পাবেন যে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া, সাইড এইখানে দেখেন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। তো এই জায়গাগুলোতে আমরা প্রত্যাশা করছি, যেহেতু মার্কেটের আপনি কি জানেন কিনা জানি না, বা আপনারা এটা ক্যালকুলেশন করেছেন কিনা সেটিও আমি জানি না, যে আজকে 3 দিনের আমরা যদি সপ্তাহের এই 6 অক্টোবর যে মার্কেট ওপেন হলো, আমরা সেখানে দেখেছিলাম মার্কেটের 5447-এ যখন মার্কেট 5 অক্টোবর শেষ করে, 6 অক্টোবর আমরা দেখলাম মার্কেট সেখান থেকে 5423-এ চলে আসলো, অর্থাৎ 47 থেকে 23, অর্থাৎ 24 পয়েন্টের মতো মার্কেট ডাউনে চলে আসলো। তারপরে 5377, এই জায়গায় আমরা মার্কেটকে দেখলাম যে 46 পয়েন্ট মার্কেট নেগেটিভ, এবং পরবর্তীতে আমরা আজকে দেখলাম 5377, অর্থাৎ 39 পয়েন্ট মার্কেট নেগেটিভ। অর্থাৎ এই 3 দিনে আমরা মার্কেট নেগেটিভ পেয়েছি প্রায় 110 পয়েন্টের কাছাকাছি। তো এই যে 110 পয়েন্ট মার্কেটে ডাউন ট্রেন্ড, এই 110 পয়েন্ট ডাউন ট্রেন্ডে আমাদের যেভাবে মার্কেটের প্রাইস ফল করেছে স্টকগুলোর, সেটি ফিরে পেতে আমাদের কত সময় লাগতে পারে সেটা কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা সেই জায়গাটাতেই একটু ফোকাস করব, এবং স্টক সিলেকশনে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। তো আমরা প্রথমেই আপনাদের আলোচনা দীর্ঘ করে ফেলেছি। আলোচনায় খুব বেশি স্টক নিয়ে কথা বলবো না, কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, বিশেষ করে যেটি আমাদের বিনিয়োগকারী ভাইরা বেশি জানতে চাচ্ছেন। বিএসসির কথা বলেছিলেন, বিএসসি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছিলাম। দ্য সেম ক্যান্ডেল, চার্টের যে ধরনের ক্যান্ডেল, সেম ক্যান্ডেল এখানেও তৈরি করেছে, এবং দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যালে থাকার পরেও স্টকটি কিন্তু সেভাবে মুভমেন্টে যেতে পারেনি, কারণ স্টকটি আমরা দেখেছি যে মার্কেটের পতনের সাথে সাথে সে তার ভলিউমটাকে ধরে রাখতে পারেনি এবং সেল প্রেসারে পড়ে গিয়েছিল। তো সেই কারণে স্টকটি ডাউন ট্রেন্ডে চলে এসেছে, এবং আমরা আশা করছি যে স্টকটি আবারও আগামীকালকে এই সাপোর্ট যেটি রয়েছে এই সাপোর্ট থেকে ঘুরে যাবে, এবং 111 টাকায় এই সাপোর্টটিকে রেসপেক্ট করবে। যদি রেসপেক্ট না করে সে আলোচনা 98 টাকায় যাওয়ার সম্ভাবনা সেটি মানে বলবৎ থাকবে। আর যদি সাপোর্ট নিয়ে মুভমেন্টে ফিরে যায় তাহলে আবারও 121 টাকা থেকে 127 টাকার এই জায়গাটি আমরা দেখব। এরপরে আমরা ফেক ডিল নিয়ে কথা বলি। ফেক ডিল নিয়ে আমরা কতবার কথা বলেছি তার কোনো ইয়াত্তা নেই, তারপরেও আমরা একটু ফেক ডিল নিয়ে কথা বলতেই হবে, কারণ ফেক ডিল আমার পছন্দের একটি শেয়ার ছিল বিনিয়োগকারী ভাই বোনদের, আমার নিজেরও একটি পছন্দের শেয়ার। তো আমরা ফেক ডিলের দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই 90 পয়সার একটি কারেকশন জোন কিন্তু ফেক ডিল শেষ করেছে, এবং এই কারেকশন জোনে আমরা দেখতে পাচ্ছি যে ফেক ডিলের আজকে একটা মুভমেন্ট হয়েছে। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ফেক ডিলের বোর্ড মিটিংও রয়েছে। তো তার আগে ফেক ডিলের ডিভিডেন্ড বা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা হয়তো দেখব। এখানে 25 টাকা, সরি 20 টাকা 70 পয়সা এই জায়গাতে স্টকটি ছিল। আমরা প্রত্যাশা করছি যে স্টকটি আবারও 21 টাকার আশেপাশে স্টকটিকে আমরা দেখতে পাবো, এবং এই জায়গাটাতে স্টকটি বিনিয়োগকারীদের সেই হাই যেটি ছিল সেই জায়গাতে প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। অনেকেই প্রফিট টেক করবে, অনেকেই ডিভিডেন্ড খাওয়ার জন্য হোল্ড করবে, বাট এটা ডিপেন্ড করবে যে আপনার হোল্ডিং এ কি ধরনের শেয়ার রয়েছে, কত পরিমাণ শেয়ার রয়েছে তার উপরে। তো আশা করি স্টকটি ভালো করবে। আপনারা অবশ্যই স্টকটিতে নজর রাখবেন, এবং ডিভিডেন্ড যারা নিতে চান তারাও স্টকটিতে লক্ষ্য রাখতে পারেন। এরপরে আমরা আইএসএন নিয়ে একটু কথা বলতে চাই। আইএসএনটা নিয়ে আমাদের বেশ একটা শোরগোল রয়েছে বিনিয়োগকারীদের। অনেকেই আইএসএন এর প্রাইস ব্যাপারে জিজ্ঞাসা করেছেন কি ধরনের মুভমেন্ট আসতে পারে। আমরা আইএসএন এর আজকে প্রাইস অ্যাকশন যেটা হয়েছে সেটা দেখেছিলাম 101 টাকা 80 পয়সা সম্ভবত হাই ক্রিয়েট করে, এবং আমরা একটু দেখি 101 টাকা 80 পয়সা হাই ক্রিয়েট করে, বাট
এই জায়গাতে স্টকটি আজকে আমরা দেখেছি লো কিন্তু ক্রিয়েট করেছিল 94 টাকা 90 পয়সা, এবং এই লো ক্রিয়েট করার পরে আমরা দেখলাম যে স্টকটি কিন্তু মুভমেন্টটা ধরে রেখেছে, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা করেছে, এবং গত দিনের লো যেটি ছিল এবং গত দিনের যে হাই যেটি ছিল, লোটা আমরা ধরে না, বাট আমরা হাইটা যদি ধরি সেখানে কিন্তু একটা কারেকশন জোনটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে এটি স্পষ্টভাবেই অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে একটা কারেকশন জোন স্টকটি তৈরি করবে এবং 92 টাকার এই পাশে আশেপাশে আসার তার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু সে অপ্রতিরোধ্যভাবে তার অগ্রযাত্রা শুরু করেছিল 42 টাকা 70 পয়সা থেকে। আমার যদি ভুল না হয় ড্রাই ভলিউমে 42 টাকা 70 পয়সা থেকে শুরু করে এখন পর্যন্ত সে এই জায়গাতে রয়েছে। তো আশা করি স্টকটি এই কারেকশন জোন শেষ করে এবং সেক্টরের মুভমেন্ট, সেই মুভমেন্টে আসার সঙ্গে সঙ্গে সে তার ভলিউম ফিরে পাবে এবং প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। এরপরে আমরা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেডের এই এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা ন্যাশনাল হাউজিং এর ভালো উত্থান দেখেছিলাম এইখানটাতে, এবং পরে ডাউন ট্রেন্ড আবার উত্থান, বাট এখন আবার কিন্তু ডাউন ট্রেন্ডে এসে আজকে কিন্তু চমৎকারভাবে সাপোর্ট নিয়েছে। তো ফাইন্যান্স সেক্টরের যদি বলি যে একটা সম্ভাবনা কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এসেছে, এবং আমরা আগামী দিনে লো পেইড এবং ফিনান্স এই সেক্টরগুলোর প্রতি নজর রাখবো একটু বিশেষ করে, এবং এই সেক্টরগুলো কিন্তু এখন আবার আস্তে আস্তে আমরা মুভমেন্টে ফিরে যেতে দেখবো। সুতরাং স্টকগুলো যাদের হোল্ডিংয়ে আছে অবশ্যই আপনারা স্টকটিতে থাকবেন এবং অবজার্ভ করবেন, কারণ এইখানটাতে আপনার বেশি প্রাইজে যদি বাই করা হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টের এখন উপযুক্ত সময় আসছে। সুতরাং এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলবো। মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলার এই পর্যায়ে এই ফাঁকে আপনাদের আবারও একটু বিরক্ত করব, সেটি হচ্ছে যারা ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। গতকালকে যে ভুলটি করা হয়েছিল যে আমার নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যার কারণে অনেকেই আমাকে পরবর্তীতে মেল করেছেন। আসলে মেলটাও আমার চেক করার সুযোগ হয়নি। আমি তারপরেও ২-৩ জনের মেলে করছি। অনেকে ফোন করেছিলেন আগের ভিডিও থেকে, সেখানে আমি ২-৩টা ফোন রিসিভ করতে পারিনি। আসলে খুব ব্যস্ত সময় যাচ্ছে। আশা করি আমরা খুব এই জানুয়ারি মাস পর্যন্ত একটু ব্যস্ততা থাকলে তারপর আমরা পরবর্তীতে আবার স্বাভাবিকভাবেই সবার সাথে যোগাযোগ করতে পারবো। তো আমরা এখানে মিডল্যান্ড ব্যাংকটা আজকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল, বাট এইখানে মিডল্যান্ড ব্যাংকের যে ভলিউমটা, হ্যাঁ, সেই ভলিউমটা কিন্তু কমে এসেছে। যে ভাই বলেছিলেন মিডল্যান্ড ব্যাংক নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন তার উদ্দেশ্যেই বলা, বা যাদের হোল্ডিং এ রয়েছে তারাও শুনবেন বিষয়টি, যে এখানে হোল্ডিং এ ভলিউমটা কিন্তু কমে এসেছে, এবং এই ভলিউমটা যে কমে আসা খারাপ লক্ষণ শেয়ারটির সেটা কিন্তু না। হ্যাঁ, ড্রাই ভলিউম থেকেই কিন্তু শেয়ার মুভমেন্ট আসে, এটা কিন্তু খুব পজিটিভ বিষয়। আপনি যদি মনে করেন যে ভলিউম হাই আনইউজুয়াল ভলিউম করে ফেলেছে, আপনি এন্ট্রি নিলেন, তাহলে কিন্তু ধরা খাবেন। বাট আনইউজুয়াল ভলিউম না করে যে ড্রাই ভলিউম কন্টিনিউ করে ভলিউমে প্রাইস মুভমেন্ট এবং একই জায়গায় খুব ছোট ছোট মুভমেন্ট দিয়ে আবার ডাউনে এসে মুভমেন্টে এই জায়গায় ঘোরাঘুরি করে, তাহলে কিন্তু সেই স্টকের প্রাইস অ্যাকশন হয়। এটাও কিন্তু একটা ব্যবসার পলিসি এবং এটা জানা খুব জরুরি। তো এখানে মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু সেরকম অবস্থায় রয়েছে, এবং মিডল্যান্ড ব্যাংকের অবস্থা কিন্তু একেবারে খারাপ ফেলে দেওয়ার মতো না। অর্থাৎ মিডল্যান্ড ব্যাংকের সময়টা একটু খারাপ যাচ্ছে। প্রাইস অ্যাকশনের একটু ধীর গতি চলে আসে, কারণ সেক্টর বাই মুভমেন্টটা কন্টিনিউ হয়নি। তো আমরা প্রত্যাশা করছি যে এই বছর ক্লোজিং এ আমরা এই সেক্টর বাই মুভমেন্টটা দেখব, এবং যাদের কাছে রয়েছে স্টকটি তাদের আমি বলবো যে অবশ্যই নিকটবর্তী সময়ে স্টকটি যেহেতু ২১ টাকা ১০ পয়সা হাই করেছিল, সেক্ষেত্রে ২১ টাকা ৫০ পয়সার উপরে আমরা যদি একটা ক্লোজ দেখতে পারি তাহলে স্টকটি আবারও আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। এরপরে আমরা সর্বশেষ আরেকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে এমবি ফার্মা। এমবি ফার্মা নিয়ে অনেকেই জিজ্ঞেস করছে, আমার খুব পছন্দের একটি শেয়ার এমবি ফার্মা। আমি পূর্বে অনেকবার এমবি ফার্মা নিয়ে বিজনেস করেছি। এখন এমবি ফার্মার ৯৫০ টাকায় সেল করেছিলাম গত বছরে। এখন এমবি ফার্মার একটা দেখেন জোন তৈরি করার চেষ্টা করছে, এবং সাপোর্ট জোনেরই রয়েছে এমবি ফার্মা, এবং আমি বারবারই বলেছিলাম ৮১০ টাকার এই জায়গাতে এখন দেখতে পাচ্ছি ৮০৯ টাকা। এখানে আমার কোনো ই নেই, এখন হয়ে গেছে বা কোনো এক কারণে মানে হয়ে গিয়েছে যে ৮১০ বা ৯ এই জায়গায় বলছিলাম যে সাপোর্ট নিবে। তো এই জায়গাতে সাপোর্ট নিয়েছে, এখানে বাই করার সুযোগ রয়েছে বিনিয়োগকারীদের। হ্যাঁ, এখানে বাই করতে পারেন, এবং প্রাথমিক
প্রাথমিকভাবে প্রফিট টেকিং জোন 840 টাকার উপরে, এবং পরবর্তীতে যদি মুভমেন্ট ভলিউম তো খুব বেশি করার সুযোগ থাকে না, কন্টিনিউ করে, তাহলে আমরা এই স্টকটিকে ভালো করব। আচ্ছা, আরেকটি স্টক করতে হয় আলোচনা, সেটা হচ্ছে আফতাব অটো। এটি নিয়ে খুব জানতে চাচ্ছেন। আফতাব অটো জেড ক্যাটাগরি, অনেকেই ক্যাটাগরি চেঞ্জ বিষয়ে আমার কাছে জানতে চান। আসলে এটা বিষয়ে আমার তেমন কোনো তথ্য আমার কাছে নাই, বাট চেঞ্জ হলে তো আপনারা নিজেরাই আমার আগে জানবেন। তো আমরা আফতাব অটো নিয়ে বলতে পারি যে পাবলিক হোল্ডিং শেয়ার খুব বেশি না, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, ডিভিডেন্ড সংক্রান্ত কারণে আসলে মূলত সেইখানে রয়েছে। তো ডিভিডেন্ড ডিসপাস হয়ে গেলে অবশ্যই স্টকটি আবারও ভালো করবে, এবং প্রাথমিকভাবে আমরা প্রাইস প্রফিট টেকিং জোনের যেটি বলি সেটিতে অবশ্যই 38 টাকার উপরে যেতে হবে। তো সেটা যদি করতে পারে তাহলে অবশ্যই আমরা এই আফতাব অটোকে একটা ভালো জায়গায় দেখতে পাবো। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ থেকে আমার এই আলোচনাটি শুনেছেন, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে জানাবেন, এবং একই সঙ্গে যারা ওয়াচ লিস্ট নিতে চান সামান্য অনারিয়ামের মাধ্যমে, তারা অবশ্যই কমেন্ট সেকশন নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সকলের ব্যবসায় একটা ভালো জায়গায় আমি নিতে পারবো, এবং যেটি আপনাদের পোর্টফোলিওতে একটা ভালো ইফেক্ট করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।